প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আমাদের আজকের ভিডিওর টপিক হলো জন ড্রাইডেনের ম্যাক ফ্লেকনো। তো তোমরা জানো এটা একটি ভার্স বা কবিতা। তো এইখানে মূলত স্যাটায়ার করা হয়েছে এবং এটা অনেকটা মানে হিরোইক স্টাইলে বা এপিক স্টাইলে স্যাটায়ার করা হয়েছে, যার জন্য একে বলা হচ্ছে মক হিরোইক ভার্স। তো চলো শুরু করা যাক, দেখি এখানে কি রয়েছে। আচ্ছা, শুরুতেই বলে নেই যে এইটা তোমাদের মানে এইখানে যে টেক্সটগুলি দেখছো এটা তোমাদের পরিচিত, অনেক পরিচিত দুইটি ওয়েবসাইট থেকে নিয়েছে। তো আশা করি এটা তোমাদের মানে কমন পড়লেও আমি বুঝিয়ে দিতে পারবো যে আসলে এখানে কি বলা হচ্ছে। তো তোমরা কমন পড়লেও তোমরা এটা মাথায় রেখো, জাস্ট আমি তোমাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা দেখো, শুরুতেই যেটা বলা হচ্ছে যে ম্যাকফ্লেকনো ফুল টাইটেল। এই ম্যাকফ্লেকনোর একটা ফুল টাইটেল রয়েছে, সেটা হচ্ছে ম্যাকফ্লেকনো। আবার কখনো একে বলা হয় এই স্টোরি, এখানে স্যাটায়ার আসলে বলা হচ্ছে যে এ স্যাটায়ার আপন দ্য ট্রু ব্লু প্রোটেস্ট্যান্ট পোয়েট টিএস। টিএস হচ্ছে মানে শ্যাডওয়েল, যে কিনা মানে একজন কবি ছিলেন তৎকালীন। তো সেই কবিকে স্যাটায়ার করে মূলত এই রাইটিংটা। এবং এই কবি ছিলেন মূলত প্রোটেস্ট্যান্ট একজন পোয়েট এবং প্রোটেস্ট্যান্ট ধর্মে বিশ্বাসী, যার জন্য মানে একে বলা হচ্ছে ট্রু ব্লিউ, অর্থাৎ সত্যিকার প্রোটেস্ট্যান্টের রক্তধারী আর কি একজন কবি। তো এটা হচ্ছে ফুল টাইটেল এই ম্যাকফ্লেকনোর। তো এটাকে বাদ দিয়ে যদি আমরা পড়ি তাহলে ম্যাকফ্লেকনো ইজ এ ভার্স মক হিরোইক স্যাটায়ার রিটেন বাই জন ড্রাইডেন। অর্থাৎ জন ড্রাইডেন তিনি এটা লিখেছেন, একটি ভার্স মূলত এটি, এবং এটা একটি হিরোইক স্যাটায়ার, মক হিরোইক। মক মানে তোমরা জানো যে হাসি ঠাট্টা তামাশা করা, এবং হিরোইক অর্থাৎ এপিক স্টাইলে বা গ্র্যান্ড স্টাইলে এটা লিখা, এবং এটাতে মূলত স্যাটায়ার করা হয়েছে। ইট ইজ এ ডিরেক্ট অ্যাটাক অন থমাস শ্যাডওয়েল। এটা একটা ডিরেক্ট অ্যাটাক ছিল থমাস শ্যাডওয়েলের উপরে, অ্যানাদার প্রমিনেন্ট পোয়েট অফ দ্য টাইম। ওই সময়ের আরেকজন বিখ্যাত কবি ছিলেন এই থমাস শ্যাডওয়েল। ইট ওপেন্স উইথ দ্য লাইন্স। এই কবিতাটি মূলত এই দুইটা লাইন দ্বারা ওপেন হয়েছে। তো আমি লাইন বাই লাইনে যেহেতু যাচ্ছি না, সেহেতু এইটা আর ব্যাখ্যা করছি না। তো এরপরে দেখো, রিটেন অ্যাবাউট 1678, অর্থাৎ 1678 এটা লেখা হয়, বাট নট পাবলিশড আনটিল 1682। কিন্তু 1682 সালের আগে এটা পাবলিশড হয়নি। ম্যাকফ্লেকনো ইজ দ্য আউটকাম অফ এ সিরিজ অফ ডিসএগ্রিমেন্টস বিটুইন থমাস শ্যাডওয়েল অ্যান্ড ড্রাইডেন। বলা হচ্ছে যে এই ম্যাকফ্লেকনো মূলত ড্রাইডেন এবং থমাস শ্যাডওয়েলের ভেতরের যে মতানৈক্য, সেই মতানৈক্যরই একটা আউটকাম হচ্ছে এই ম্যাকফ্লেকনো, বা একটা রেজাল্ট হচ্ছে ম্যাকফ্লেকনো। দেয়ার কোয়ার্ল ব্লজমড ফ্রম দ্য ফলোয়িং ডিসঅ্যাগ্রিমেন্ট। তাদের যে ঝগড়াটা, সেই ঝগড়াটা হয়েছিল যে কারণে, সেইটার কয়েকটা কারণ এখানে দাঁড় করানো হয়েছে। যেমন এক নাম্বার যে কারণটা, সেটা হচ্ছে যে দেয়ার ডিফারেন্ট এস্টিমেটস অফ দ্য জিনিয়াস অফ বেন জনসন। অর্থাৎ বেন জনসন সম্পর্কে এই জন ড্রাইডেন এবং থমাস শ্যাডওয়েল, তারা দুজনই আলাদা আলাদা এস্টিমেট পোষণ করতো, বা তার যে জিনিয়াস, তার যে জ্ঞান বা তার যে মেধা, সেই সম্পর্কে তাদের দুজনেরই আলাদা আলাদা এস্টিমেট ছিল, অর্থাৎ ধারণা ছিল। দ্য প্রেফারেন্স অফ ড্রাইডেন ফর কমেডি অফ উইট অ্যান্ড রেপার্টি and of Shadwell, the chief disciple of Johnson, for humorous comedy. আচ্ছা, এরপরে দুই নাম্বার যে ডিসঅ্যাগ্রিমেন্ট তাদের মধ্যে ছিল, মতনৈক্য ছিল, সেটা হচ্ছে যে এই বেন জনসনকে এই জন ড্রাইডেন সে মূলত পছন্দ করত তার কমেডি অফ উইট এবং এই রেপার্টির কারণে। রেপার্টি হচ্ছে কি বলে এটাকে, যে তৎক্ষণাৎ কোনো একটা বিষয়ের জবাব দেওয়াকে বলা হয় রেপার্টি। অর্থাৎ কেউ একজন কটাক্ষ করলো, সঙ্গে সঙ্গে তার আবার মানে উচিত জবাব দিয়ে দিল, এরকম একটা বিষয়ের কারণে। অর্থাৎ এই বেন জনসনের রাইটিংয়ের ভেতরে কমেডি অফ উইট ছিল এবং রেপার্টি ছিল, যার জন্যে জন ড্রাইডেন তার রাইটিংটাকে পছন্দ করত। কিন্তু থমাস শ্যাডওয়েল যে কারণে পছন্দ করতো, সেটা হচ্ছে জনসন মানে জনসনের রাইটিংটাকে তিনি যে জন্য পছন্দ করেন, সেটা হচ্ছে যে ফর হিউমারাস কমেডি, অর্থাৎ তার রাইটিংয়ের মধ্যে হিউমারাস কমেডি ছিল সেজন্য। তিন নম্বর যে কারণটা ছিল এই দুজনের মধ্যে ঝগড়ার, সেটা হচ্ছে এ শার্প ডিসঅ্যাগ্রিমেন্ট ওভার দ্য ট্রু পারপাস অফ কমেডি। অর্থাৎ কমেডির যে সত্যিকারের যে উদ্দেশ্য, সেইটার ব্যাপারে তাদের ভেতরে একটা মতানৈক্য ছিল, এবং এইটা নিয়ে তাদের ভেতরে সবচেয়ে বেশি ঝগড়া হয়েছে। চার নম্বর যে কারণটা ছিল, সেটা হচ্ছে যে
কন্টেনশন ওভার দ্য ভ্যালু অফ রাইমড প্লেস, একটা তর্ক বিতর্ক বা একটা ঝগড়া এই দুজনের মধ্যে ছিল, সেটা হচ্ছে যে ওভার দ্য ভ্যালু অফ রাইমড প্লেস, অর্থাৎ প্লেগুলো, নাটকের যে লেখাগুলো সেগুলোর ভেতরে একটা রাইম থাকবে, এই রাইমের যে ভ্যালু, রাইমের যে মূল্য, এইটা নিয়ে দুইজনের ভেতরে একটা ঝগড়া ছিল। এরপরে 5 নাম্বার যে কারণটা সেটা হচ্ছে প্লাজিয়ারিজম। তো প্লাজিয়ারিজম বলতে মূলত নকল করা বা অন্যের রাইটিংকে চুরি করা, এটাকে বলা হয় প্লাজিয়ারিজম। তো এইটাও আরেকটা কারণ ছিল। তাহলে এই 5টা কারণ আমরা দেখলাম হচ্ছে এই দুইজনের মতানৈক্যের কারণ। সেটা হচ্ছে তারা জনসনের যে জিনিয়াসনেস, এইটা নিয়ে তাদের মধ্যে একটা আলাদা ধারণা ছিল, এবং ড্রাইডেন কমেডি অফ উইট এবং রেপার্টিকে পছন্দ করতো, অন্যদিকে শ্যাডোয়েল সে হিউমারাস কমেডি হিসাবে তার রাইটিংকে পছন্দ করতো। তারপর তাদের কমেডির পারপাস নিয়ে তাদের ঝগড়া ছিল, তাদের প্লের যে রাইম থাকবে সেটা নিয়ে তাদের ঝগড়া ছিল, এবং সেই সঙ্গে এই দুইজনের ভেতরে যেমন আরেকটা ঝগড়া ছিল, যেটা হচ্ছে ড্রাইডেন সবসময় মনে করতো যে এই থমাস শ্যাডোয়েল সে প্লাজিয়ারিজম, অর্থাৎ অন্য লেখা চুরি করে সে প্রকাশ করতে, এরকমটা বিশ্বাস করতো, এবং যার জন্য এদের মধ্যে ঝগড়া হয়েছিল। Shadwell fancied himself here to Ben Jonson and to the variety of comedy which the latter had commonly written. এই থমাস শ্যাডওয়েল সে তার নিজেকে বেন জনসনের উত্তরাধিকারী ভাবতো, অর্থাৎ রাইটিংয়ের দিক থেকে বেন জনসনের উত্তরাধিকারী ভাবতো, এবং টু দ্য ভ্যারাইটি অফ কমেডি, অর্থাৎ কমেডির যে বৈচিত্র্যতা সেখানেও হুইচ দ্য ল্যাটার হ্যাড কমনলি রিটেন, যেটা পরবর্তীতে হচ্ছে কমনলি লেখা হয়। তো এই কমেডি লেখার যে বৈচিত্র্যতা, এইটারও সে আসলে উত্তরাধিকারী ভাবতো নিজেকে, অর্থাৎ সেই প্রথম করেছে এরকমটা। Shadwell's poetry was certainly not of the same standard of Johnson's, and it is possible that Dryden weird the weird of the Shadwell's argument that Dryden undervalued Johnson. এরপরে আরেকটা যে বিষয় ছিল সেটা হচ্ছে যে শ্যাডোয়েলের পোয়েট্রি সেটা জনসনের ওই স্ট্যান্ডার্ডে ছিল না, তো জনসনের পোয়েট্রিগুলো যে স্ট্যান্ডার্ড যে মানের ছিল সেইগুলো ছিল না, এবং ড্রাইডেন যেহেতু এর রাইটিংগুলোকে সবসময় অপছন্দ করতো, তো শ্যাডোয়েল যেটা মনে করতো যে সে হয়তো বা এই জনসনের রাইটিংকেও আন্ডার ভ্যালু করতো বা ইভ্যালুয়েট করতো না। Shadwell and Dryden were separated not only by literary grounds but also by political ones, as Shadwell was a Whig and while Dryden was an outspoken supporter of the Stuart monarchy. বলা হচ্ছে যে এদের ভেতরে যে শুধুমাত্র এই সাহিত্য লেখার ক্ষেত্রে নেই, মানে ক্ষেত্রেই যে তাদের মধ্যে বিরোধ ছিল তা নয়, বরং তাদের মধ্যে পলিটিক্যাল ব্যাপারও ছিল। বিশেষ করে শ্যাডওয়েল ছিল হুইগ দলের সাপোর্টার এবং ড্রাইডেন ছিল স্টুয়ার্ট মনার্কির যে সাপোর্টার। আচ্ছা, এরপরে যেটা রয়েছে, দ্য পোয়েম ইলাস্ট্রেট শ্যাডওয়েল অ্যাজ দ্য হিয়ার টু এ কিংডম অফ পোয়েটিক ডালনেস represented by his association with Richard Flecknoe, an earlier poet already satirized by Andrew Marvell and disliked by Dryden, although the poet doesn't use belittling techniques to satirize him. অনেক বড় সেন্টেন্স। তো এখানে যেটা বলা হচ্ছে যে এই কবিতাটিতে আমরা দেখব যে শ্যাডওয়েলকে এই ডালনেস, যে পোয়েটিক ডালনেস, সেই পোয়েটিক ডালনেসের যে কিংডম, সেই কিংডমের উত্তরাধিকারী হিসেবে এখানে উপস্থাপন করা হয়েছে, এবং এই ডালনেসের এই কিংডমের বর্তমান রাজা হচ্ছে রিচার্ড ফ্লেকনো ছিল ওই সময়ের পূর্বের আরেকজন রাইটার, যাকে কিনা অ্যান্ড্রিউ মার্ভেল স্যাটায়ার করেছিল, এবং ড্রাইডনে তাকে ডিসলাইক করতো। এবং যদিও মানে এই যে ডিসলাইক করছিল বা মার্ভেলও যদিও এরকম করেছিল, তারপরেও আসলে এই রিচার্ড ফ্লেকনো সে মূলত তাদের কাউকে স্যাটায়ার করে নাই। তারপরেও তার রাইটিং যেহেতু অতটা ভালো হতো না, সেহেতু অ্যান্ড্রু মার্ভেল এবং ড্রাইডেন দুজনই তাকে অপছন্দ করতো। Multiple allusions in the satire to 1700 centuries literary works and to classic Greek and Roman literature demonstrate Dryden's complex approach and his mastery over the mock heroic effect. এখানে বলা হচ্ছে যে অনেক অনেক বেশি অ্যালিউশনের ব্যবহার করে এই ড্রাইডেন, বিশেষ করে টু দ্য 17th সেঞ্চুরি লিটারেচারে যেটা পাওয়া যায়, এবং ক্লাসিক
গ্রিক এবং রোমান লিটারেচার থেকে অনেক অ্যালিউশন সে ব্যবহার করেছে তার রাইটিংয়ে, এবং এইটার ফলে ড্রাইডেনের যে কমপ্লেক্স একটা অ্যাপ্রোচ ছিল তার রাইটিংয়ের, সেইটা আসলে তার এই যে মক হিরোইক স্টাইলের যে লেখা সেটার মাস্টারিতে অনেক ভূমিকা রেখেছিল। আচ্ছা, এরপরে একটু আলোচনা, সেটা হচ্ছে যে দ্য পোয়েম বিগিনস ইন দ্য সেম টোন অ্যাজ অ্যান ইপিক মাস্টারপিস, presenting Shadwell's defining characteristics as dullness, just as every epic hero has a defining characteristics. বলা হচ্ছে যে এই কবিতাটি, অর্থাৎ এই যে ম্যাকফ্লেকনো, সেই কবিতাটি শুরু হয়েছে একটা এপিক টোনের মাধ্যমে, অর্থাৎ মহাকাব্য লেখার যে টোন, শুরুতেই কারো কাছে প্রার্থনা করা, অর্থাৎ মিউজিয়াসদের কাছে প্রার্থনা করে যেমন শুরু হয়, তো এইখানেও আমরা দেখতে পাবো যে একটা এই প্রার্থনার টোন বা একটা এপিক মাস্টারপিসের টোনে কিন্তু এটা শুরু হচ্ছে, এবং সেখানে প্রেজেন্ট করা হচ্ছে এই শ্যাডোয়েলের ক্যারেক্টারিস্টিক্স, মানে সবচেয়ে বড় যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে ডালনেস, অর্থাৎ শ্যাডোয়েল হচ্ছে একটা ডালনেস তার মধ্যে রয়েছে সেটা। ঠিক অন্যান্য রাইটিংয়ের ভেতরেও, অন্যান্য এপিক রাইটিংয়ের ভেতরে যেভাবে হচ্ছে হিরোদেরকে উপস্থাপন করা হয় তাদের একটা বিশেষ গুণ দিয়ে, ঠিক এখানেও হচ্ছে এই শ্যাডোয়েলকে উপস্থাপন করা হয়েছে ডালনেস, এই ক্যারেক্টারিস্টিক্সটা তার ভেতরে দিয়ে। তো এরকম কিছু এক্সাম্পল যেমন রয়েছে, যেমন ওডিসিয়াস আমরা দেখেছি যে ওডিসিয়াস ইজ কানিং, ওডিসিয়াস অনেক ধূর্ত ছিল, একিলিসের অনেক বেশি র্যাথ ছিল, মানে রাগ ছিল। দ্য হিরো অফ স্পেন্সার দ্য ফেরি কুইন ইজ অফ হোলিনেস, এবং ফেরি কুইন যে মহাকাব্য তার যে, অর্থাৎ স্পেন্সারের ফেরি কুইনের হিরোর যে একটা ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে হোলিনেস, পবিত্রতা। While is Shatan in Paradise Lost has the defining characteristics of pride, অন্যদিকে প্যারাডাইস লস্টের শাতানের যে ক্যারেক্টারিস্টিক ছিল সেটা হচ্ছে গর্ব করা। ঠিক তেমনি, অর্থাৎ এখানে শাতানের যেমন গর্ব, একিলিসের যেমন রাগ, তারপরে ফেয়ারি কুইনের যেমন হলিনেস, এরপরে ওডিসিয়াসের যেমন কানিং, ঠিক তেমনি এই শ্যাডোয়েলের একটা ক্যারেক্টারিস্টিক দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ডালনেস। Thus Dryden subverts the theme of the defining characteristic by giving Shadwell a negative characteristic as his only virtue. এভাবে আসলে ড্রাইডেন এই যে কবিতাটির যে থিমটা, সেটা ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক থেকে আসলে ড্রাইডেনকে মানে একটা নেগেটিভ অনলি ওয়ান ক্যারেক্টার দিয়ে তাকে আসলে এখানে উপস্থাপন করেছেন তিনি, এবং সেটা হচ্ছে ডালনেস। অর্থাৎ একটা মানুষের অনেক ফিচার থাকতে পারে, অনেক ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, বাট এই থমাস শ্যাডোয়েলের শুধুমাত্র একটা গুণের কথা এখানে ড্রাইডেন উল্লেখ করেছে নেগেটিভলি, সেটা হচ্ছে ডালনেস। ড্রাইডেন ইউজেস দ্য মক হিরোইক থ্রু হিজ ইউজ অফ দ্য heightened language of the epic to treat the trivial subjects such as poorly written and largely dismissible poetry. মানে এইটুকুর যে কথা সেটা হচ্ছে যে ড্রাইডেন এইখানে এই রাইটিংটা লেখার ক্ষেত্রে মক হিরোইক যে স্টাইল সেটা ইউজ করেছেন, ঠিক যেমনভাবে ট্রিভিয়াল সাবজেক্টগুলো নিয়ে এপিকগুলো যেভাবে লেখা হয়ে থাকে সেভাবে, সাস পোরলি রিটেন, অর্থাৎ এপিকগুলো যেরকমভাবে লেখা হয়ে থাকে পোরলি রিটেন থাকে, এবং লার্জলি ডিসমিসেবল পোয়েট্রি, এবং পোয়েট্রির সঙ্গে এর একটা ফারাক কিন্তু থেকে যায়। ঠিক এরকমই একটা মহাকাব্যের এরকম স্টাইলেই আর কি এই ড্রাইডেন এই ম্যাকফ্লেকনোটাও তিনি লিখেছেন। দ্য juxtaposition of the lofty style with unexpected nouns such as dullness provides an ironic contrast and makes the satiric point by the obvious disparity. আচ্ছা, এরপরে এখানে যে কথাটা বলা হচ্ছে যে হচ্ছে লফটি স্টাইল, অর্থাৎ উচ্চ মানের গ্র্যান্ড স্টাইল, এবং তার সঙ্গে একটা আনএক্সপেক্টেড নাউন যেটা হচ্ছে মানে ডালনেস। বলা হচ্ছে ডালনেস যে একটা নাউন, এই লফটি স্টাইলের সঙ্গে ডালনেস যে একটা মানে নাউন, এই দুইটার জাক্সটাপোজিশন, অর্থাৎ পাশাপাশি অবস্থান, এই কবিতাটিকে একটা আইরনিক, একটা মক হিরোইক যে ইফেক্ট, একটা স্যাটিরিক যে ইফেক্ট, সেটা খুব সুন্দরভাবে তৈরি করে দিয়েছে। ইন দিস, এর ফলে ইট ওয়ার্কস অ্যাট দ্য ভার্বাল লেভেল, এটা ভার্বাল লেভেলেও কাজ করে, উইথ দ্য ল্যাঙ্গুয়েজ বিং ক্যারিড বাই কম্পেলিং রিদম অ্যান্ড রাইম, অর্থাৎ কম্পেলিং রিদম এবং রাইমের সঙ্গে এর যে ল্যাঙ্গুয়েজটা সেইটা
মানে খুব ভালো হওয়ার কারণে বা রাইম রিদম থাকার কারণে এটা ভার্বাল লেভেলেও খুব ভালো কাজ করে থাকে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে যে ড্রাইডেন্স, মানে এই যে এই রাইটিংটা যে লিখলো, আমরা এবার এখান থেকে আরেকটু বাড়তি তথ্য নিয়ে এবার এর সামারিটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে শুরুতেই যেটা বলা হচ্ছে যে এটা কেন, কি কারণে দুজনের রাগারাগি ছিল দুজনের ভেতরে, কিন্তু এই রাগারাগিটাও কেন হলো বা মতনৈক্যটা কেন হলো, এই বিষয়টা সম্পর্কে এবার জানবো এবং তারপরে আমরা সামারি জানবো। দেখো বলছে যে ড্রাইডেন্স আবসালম অ্যান্ড অ্যাসিটোফেল ওয়াজ ফলোড বাই হিজ আদার পিস দ্য মিডল, which was answered by Thomas Shadwell in Middle of John Byes, a core satire on Dryden। বলা হচ্ছে যে ড্রাইডেনের আবসালাম এবং অ্যাসিটোফেল যে ভার্সটা রয়েছে সেটা তিনি লিখেছিলেন তারই আরেকটি মাস্টারপিস, সেটা হচ্ছে দ্য মিডল থেকে। কিন্তু এই দ্য মিডল লেখার পরে এই থমাস শ্যাডওয়েল সে কী করেছিল, সে আরেকটি রাইটিং লিখেছিল এই মিডলকে ফলো করে, সেটা হচ্ছে ইন মিডল অফ জন বাইস নামে, এবং সেখানে সে জন ড্রাইডেনকে স্যাটায়ার করেছিল। He decided to avenge himself on Shadwell, and Dryden fully revenged himself by the publication of Mac Flecknoe in 1682। এতে করে জন ড্রাইডেন যেটা করেছিল সে প্রতিশোধ পরায়ণ হয়েছিল এবং শ্যাডওয়েলের ওপরে সে একটা প্রতিশোধ নিয়েছিল, এবং সে প্রতিশোধটা নিয়েছিল সে 1682 সালে এই ম্যাক ফ্লেকনো পাবলিকেশনের মাধ্যমে। আচ্ছা, এরপরে আমরা জানবো যে ম্যাক ফ্লেকনোতে কি রয়েছে সেইটা, অর্থাৎ এখান থেকে ফুললি সামারিটা। তোমরা এইটা জানো, তোমাদের এই সামারিটা ব্যাচেলর মাস্টার ওয়েবসাইট থেকে নেওয়া, তো আশা করি তোমরা এইখান থেকে একটা, মানে আমি যেটা বুঝিয়ে দিচ্ছি এটা তোমাদের উপকারে আসবে আর তোমরা তো ওখান থেকে পাবেই। দেখো এখানে যেটা রয়েছে যে দ্য পোয়েম ওপেন্স উইথ রিচার্ড ফ্লেকনোস ডিসিশন টু অ্যাবডিকেট দ্য থ্রোন অ্যান্ড টু ফাইন্ড এ ওয়ার্দি সাকসেসর। আচ্ছা, অনেক শব্দের অর্থ একেবারে হুবহু আমি বলে যাব না, তবে সেন্টেন্সগুলো আমি ওইভাবে বলে যাব যাতে করে তোমরা বুঝতে পারো। দেখো শুরুতে যেটা বলছে যে এই কবিতাটি শুরু হচ্ছে রিচার্ড ফ্লেকনোর একটা ডিসিশন, সে ডিসিশন হচ্ছে সে সিংহাসন ছেড়ে দেবে এবং সেখানে তার যোগ্য একজন উত্তরসূরিকে বসাবে, এইটা দিয়ে শুরু হচ্ছে। ফ্লেকনোস নেম হ্যাজ অলরেডি বিকাম এ সিনোনিম ফর এ ফুল। ফ্লেকনোর যে নামটা অলরেডি ফুল হিসাবে মানে পরিচিতি লাভ করেছে, অর্থাৎ ফ্লেকনো যে একজন বোকা লোক ছিল সেটা অলরেডি প্রমাণিত। দ্য নেম অফ হিজ কিংডম ইজ ননসেন্স। তার যে কিংডম সেই কিংডমের নামটা হচ্ছে ননসেন্স, তো তার রাজ্যের নাম হচ্ছে ননসেন্স। ফ্লেকনোস চয়েস ফলস আপন শ্যাডোয়েল। ফ্লেকনোর যে চয়েস, অর্থাৎ ফ্লেকনো যাকে পছন্দ করেছিল তার উত্তরাধিকারী হিসাবে সে হচ্ছে শ্যাডোয়েল। Among his sons, Shadwell is the fittest, for he resembles him most in dullness। এবং এই রিচার্ড ফ্লেকনোর যে সন্তানেরা রয়েছে তার মধ্যে থমাস শ্যাডোয়েলকেই তার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে, কেননা থমাস শ্যাডোয়েলই তার যে ডালনেস যে কোয়ালিটি রিচার্ড ফ্লেকনোর, সেই রিচার্ড ফ্লেকনোর ডালনেস কোয়ালিটিটাকে সবচেয়ে বেশি মানে তুলে। হি নেভার ডেভিয়েটস ইনটু সেন্স। তার কখনোই জ্ঞান হয়নি, অর্থাৎ যেইটা বলা হচ্ছে যে ফুল যেহেতু সে ওখান থেকে আসলে তার কনসাস যে নলেজটা সেটা হয়নি। ফ্লেকনো উইথ প্যারেন্টাল প্রাইড ডুয়েলস অন হিজ সনস অ্যাচিভমেন্টস। ফ্লেকনো একটা পিতা সুলভ যে গর্ব, সেই গর্ব নিয়ে তার সন্তানের যে অ্যাচিভমেন্টগুলি সেইগুলো নিয়ে সে কথা বলতো। এখানে ডুয়েল বলতে মানে তার অ্যাচিভমেন্টের উপরে বসবাস করছিল এরকম না, আসলে তার অ্যাচিভমেন্ট নিয়ে সে অনেক গর্ববোধ করতে, এরকম বিষয়টা। শ্যাডওয়েল হ্যাজ এ গোডলি ফ্যাব্রিক দ্যাট ফিলস দ্য আইস। শ্যাডওয়েলের একটা ভালো ফ্যাব্রিক ছিল, পর্দা ছিল, যেটা তার চোখকে ফিল করে রেখেছিল, ঢেকে রেখেছিল। হি ইজ দ্য মাস্টার অফ রিপিটেশন। তাকে বলা হতো মাস্টার অফ রিপিটেশন এই মানে শ্যাডোয়েলকে। হি ইজ ফেইথফুল ফলোয়ার অফ ব্যাড পোয়েটস লাইক হেউড অ্যান্ড শার্লি। সে ছিল, অর্থাৎ এই শ্যাডোয়েল ছিল খুব ভালো হচ্ছে ফলোয়ার, বিশেষ করে আচ্ছা শ্যাডোয়েল ঠিক না, মানে তার পিতা অর্থাৎ এই ম্যাকফ্লেকনো,
সে ছিল খুব ভালো ফলোয়ার, বিশেষ করে মানে দুইটা কবি, বিশেষ করে হেউড এবং শার্লির। ইভেন ফ্লেকনো এ ডান্স অফ মোর রিনাউন দেন দে ইজ ইনফিরিয়র। এখানে যেটা বলা হচ্ছে যে ইভেন ম্যাকফ্লেকনো, তার যে ছেলে হচ্ছে থমাস শ্যাডওয়েল, সে তো বাজে, ডালনেস তার মধ্যে রয়েছেই, তার চেয়েও অধিক মানে খারাপ বা অযোগ্য লোক হচ্ছে এই রিচার্ড ফ্লেকনো অর্থাৎ পিতা। He therefore concludes that his son Shadwell is the worst possible poet and thus deserves the crown of dullness. সে যাই হোক শেষ পর্যন্ত যেটা করে যে তার যে রাজ্য ডালনেস, সেই ডালনেস রাজ্যের সবচেয়ে বাজে পোয়েট বা কবি হলো হচ্ছে এই তার ছেলে শ্যাডওয়েল, এবং যার জন্য তাকে সে এই ডালনেসের ক্রাউনটা পরিয়ে দিয়ে যায়। আচ্ছা, আমি আগেই বলছি এখানে যেহেতু স্যাটায়ার উপস্থাপন করা হয়েছে, অর্থাৎ একটা বলে কিন্তু আরেকটা বোঝানো হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে দেখো এখানে যেমন ডালনেস দিয়ে বোঝানো হচ্ছে তাদের যে রাইটিং বা তাদের যে রাইটিং জগতে তাদের যে পাওয়ার বা ক্ষমতা বা কিংডম, এইগুলোকে আর কি বোঝাচ্ছে। অর্থাৎ রাইটিং জগতে এসে তাদের আসলে ওরকম তেমন কোনো ভ্যালুয়েবল বা ভালো কোনো রাইটিং ছিল না। এই জন্য বলা হচ্ছে যে এই রাইটিং জগতের যে বোকা যারা বা সবচেয়ে খারাপ যাদের রাইটিং, তাদের ভেতরে এই কিং ছিল হচ্ছে রিচার্ড ফ্লেকনো, এবং তার ছেলে পরবর্তীতে তার উত্তরাধিকারী, মানে তার লেখাগুলো এরকম খারাপ, এটা আসলে বলছে। Flecknoe continues his eulogy of Shadwell's merit by referring to his pretensions as a musician. আচ্ছা, ফ্লেকনো সে কন্টিনিউয়াসলি বলেই চলছিল তার সন্তানের যে অর্থাৎ শ্যাডোয়েলের যে মেরিট, যে মেধা, সেটা বিশেষ করে বাই রেফারিং টু হিজ প্রিটেনশনস অ্যাজ এ মিউজিশিয়ান। এবং সে তার ছেলের যে প্রিটেনশন, ছল চাতুরি, বিশেষ করে মিউজিশিয়ান হিসাবে, সেইটাকে রেফার করে তার যে যোগ্যতা, সেই যোগ্যতাকে সামনে নিয়ে আসছিল। এখানে যোগ্যতাকে সামনে নিয়ে আসা মানে তার অযোগ্যতাকে সে সামনে নিয়ে আসছিল। All arguments Flecknoe points out lead to the conclusion that for acquainted dullness Shadwell is made. এই সমস্ত আর্গুমেন্ট যেটা হয় যে ফ্লেকনো সে পয়েন্ট আউট করে এবং কনক্লুশনে যেটা দাঁড়ায় যে অ্যানোয়েন্টেড ডালনেস অর্থাৎ খুব বাজে রকমের একটা ডালনেস, এবং যেটা শ্যাডোয়েল ইজ মেড, পরবর্তীতে শ্যাডোয়েল তৈরি করে। আচ্ছা, এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে ড্রাইডেন দেন ডিসক্রাইবস দ্য প্লেস চোজেন বাই ফ্লেকনো ফর শ্যাডওয়েলস থ্রোন। বলা হচ্ছে যে এরপরে মানে এতক্ষণ তো ফ্লেকনো তার ছেলের যে বোকামি, সেই বোকামি সম্পর্কে হচ্ছে অনেক গুণগান গেয়েছে। এবার যেটা করলো যে তার ছেলের মাথায় ক্রাউন পরানোর জন্য যে জায়গাটা পছন্দ করলো ফ্লেকনো, সেইটা এবার বলা হচ্ছে যে ড্রাইডেন তারপরে সেইটা ডিসক্রাইব করলো। Quite appropriately, Flecknoe selects nursery, an actual London theatre for boys and girls to study drama for this purpose. বলা হচ্ছে একটা চুপচাপ শান্ত একটা জায়গা সিলেক্ট করা হলো যেখানে ফ্লেকনো তার ছেলেকে ক্রাউন পরিয়ে দিবে। তো সেই জায়গাটা হচ্ছে নার্সারি, যেখানে মূলত লন্ডন থিয়েটারের মানে বয়েজ এবং গার্লসরা যেখানে ড্রামা নিয়ে স্টাডি করে, সেই জায়গাটাকে চুজ করা হলো। গ্রেট পোয়েটস লাইক ফ্লেচার অ্যান্ড জনসন ক্যানট এন্টার দেয়ার। বড় বড় যে কবি, বিশেষ করে ফ্লেচার এবং জনসন, তাদেরকে সেই অনুষ্ঠানে প্রবেশ করতে দেওয়া হলো না। হিয়ার Decker had once professed that a mighty prince who would declare an eternal war against wit and sense should rule, producing dull classics like Psyche, the Miser, and the Human. এইখানে এই সময়টাতে যেটা ঘটলো সেটা হচ্ছে ডেক্কার নামে একজন, সে ভবিষ্যৎবাণী করলো যে এ মাইটি প্রিন্স হু উড ডিক্লেয়ার, অর্থাৎ একটা মাইটি প্রিন্স, শক্তিশালী প্রিন্স আসবে যাকে ডিক্লেয়ার করা হবে অ্যান ইটার্নাল ওয়ার এগেনস্ট উইট অ্যান্ড সেন্স শুড রুল, অর্থাৎ সে একটা ঘোষণা দেবে যে একটা যুদ্ধ চলবে, সে যুদ্ধটা হচ্ছে উইট অ্যান্ড সেন্সের এগেনিস্টে, এবং প্রডিউসিং ডাল ক্লাসিক্স, এবং অনেক ডাল ক্লাসিক রাইটিং প্রডিউস করবে, যেমন সাইকি, তারপরে দ্য মাইজার, দ্য হিউমারিস্ট, এইরকম রাইটিংগুলোর মতো।
এক কথায় যখন রাজা হবে হচ্ছে বোকা, তখন তার সব ডিসিশনগুলো কিন্তু হবে বোকা বোকা। তো এটাই বলছে যে সেই বোকামি ডিসিশনটা চলে যাচ্ছে হচ্ছে উইট অ্যান্ড সেন্স, অর্থাৎ জ্ঞানের হচ্ছে বিপরীতে, এবং জ্ঞানের বিপরীতে এটা একটি যুদ্ধ ঘোষণা করার মতো। এবং পরবর্তীতে কিছু রাইটিং এর নাম উল্লেখ করছেন যেগুলো আসলে পরবর্তীতে ওই রকম ডাল রাইটিং। ওয়ান্স ফ্লেকনো has chosen Shadwell as his successor, the news gets a wide publicity. যখন ফ্লেকনো তার ছেলে শ্যাডোয়েলকে তার সাকসেসর হিসেবে নির্ধারণ করলো, তখন এই নিউজটা খুব ভালোভাবে পাবলিকলি ছড়িয়ে পড়লো। ইনস্টেড অফ চ্যাপ্ট কার্পেটস, there are the remains of neglected poets, bad poets like Ogleby come out from their dusty shops. তার এই যে ক্রাউন পরিয়ে যখন দেওয়া হচ্ছে সে জায়গায় কার্পেটের পরিবর্তে সেখানে ছিল নেগলেক্টেড পোয়েটসরা, অর্থাৎ ভালো যে পোয়েটরা ছিল তাদের পরিবর্তে সেখানে নেগলেক্টেড পোয়েটদেরকে রাখা হলো। ব্যাড পোয়েটস লাইক ওজিলি, অর্থাৎ ব্যাড পোয়েট যেমন ওজিলি বিকে এখানে রাখা হয়েছিল, যে কিনা আসলো ফ্রম দিয়ার ডাস্ট শপস, তাদের যে হচ্ছে ধুলোবালি ময়লাতে পরিপূর্ণ যে শপ সেইখান থেকে। ফ্লেকনো সিটস অন এ থ্রোন উইথ শ্যাডোয়েল। ফ্লেকনো সে একটা সিংহাসনের উপরে বসেছিল শ্যাডোয়েলের সাথে। অ্যান্ড ল্যাম্বেন্ট ডালনেস প্লাইড অ্যারাউন্ড হিজ শ্যাডোয়েলস ফেস। এবং বলা হচ্ছে যে উজ্জ্বল দ্যুতি ছড়ানো ল্যাম্বেন্ট ডালনেস, অর্থাৎ খুব ভালো বেস্ট ডালনেস আর কি, তার অ্যারাউন্ডে তার মানে ফেসের চারিদিকে, অর্থাৎ তার মুখমণ্ডলে যেন খেলা করছিল। পপিস ওভারস্প্রেড শ্যাডওয়েলস টেম্পলস। পপি ফুলের যে সুগন্ধি বা পপি ফুল, সেটা শ্যাডওয়েলের যে টেম্পল, সেই টেম্পলে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। অ্যাট দ্য টাইম অফ কনসেক্রেশন 12 owls fly over the spot. ঠিক অভিষেকের সময় অর্থাৎ কনসেক্রেশনের সময় 12টা আউল, 12টা পেঁচা ফ্লাই ওভার দ্য স্পট, অর্থাৎ ওই যে যে স্পটে আসলে এই অনুষ্ঠানটা চলছিল তার উপর দিয়ে উড়ে গেল। শ্যাডোয়েল দেন ভোজ টু আফোর্ড দ্য ডালনেস সো সাকসেসফুলি মেনটেন বাই হিজ ফাদার। এবং সেই সময়টাতে শ্যাডোয়েল সে শপথ গ্রহণ করলো যে তার বাবার যে ডালনেস, যে মানে ক্যারিয়ারটা বা তার যে ডালনেস যে কিংডমটা, সেই কিংডমটাকে সেও খুব সফলতার সহিত মেনটেন করবে, এই বলে সে শপথ গ্রহণ করলো তার বাবার কাছে। ফ্লেকনো ক্রাউন্স শ্যাডোয়েলস অ্যান্ড বাস্ট ইন্টু প্রফেসি। ফ্লেকনো সে শ্যাডোয়েলকে ক্রাউন পরিয়ে দিল এবং সে অনেক ভবিষ্যৎবাণী করলো। হি প্রেইজেস হিজ সান অ্যান্ড সাকসেসর হু উড রুল ফ্রম আয়ারল্যান্ড টু বারবাডোস। সে হচ্ছে তার ছেলেকে, বিশেষ করে তার যে সাকসেসর, তার যে উত্তরাধিকারী, তাকে সে মানে অনেক দোয়া করলো, এক কথায় প্রেইজ করলো, প্রশংসা করলো যে সে কিনা স্কটল্যান্ড থেকে বারবাডোস পর্যন্ত সে শাসন করবে। মানে স্কটল্যান্ড থেকে বারবাডোস, আয়ারল্যান্ড থেকে বারবাডোস পর্যন্ত মূলত আসলে তেমন কিছুই নেই, শুধুমাত্র আটলান্টিক মহাসাগর। তো এইটাই বলছে যে আয়ারল্যান্ড থেকে এই পর্যন্ত সে শাসন করবে। He advises him to advance ignorance and to promote dullness. সে তাকে আহ, উপদেশ দিল যে যে তার ছেলে শ্যাডোয়েল যেন ইগনোরেন্সকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এবং ডালনেসকে প্রমোট করে। He even suggests that Shadwell need not work very hard in this attempt. সে আরও যে কথাটা বললো যে মানে তার ছেলে অর্থাৎ শ্যাডোয়েলের মূলত এইটাকে ত্বরান্বিত করতে, ননসেন্সকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বেশি কাজ করার দরকার নেই। রেদার লেট ডালনেস কাম ন্যাচারালি টু হিম, বরং তার ভেতরে যে ডালনেসটা রয়েছে সেটাকে ন্যাচারালি বা প্রাকৃতিকভাবে আসতে দিতে, মানে মানে এক কথায় এই প্রাকৃতিক যে ডালনেস সেটাকে আসার ক্ষেত্রে যেন কোনো প্রতিবন্ধকতা সে সৃষ্টি না করে, তাকে যেন ন্যাচারালি আসতে দেওয়া হয়। He counsels him not to imitate Ben Jonson but to evaluate his father and Ogleby. অর্থাৎ এইখানে যে বিষয়টা বলা হচ্ছে যে
এই যে রিচার্ড ফ্লেকনো সে যেটা করলো, তার ছেলে শ্যাডোয়েলকে উপদেশ দিল যে সে যেন বেন জনসনকে নকল না করে, তাকে যেন ফলো না করে, বরং তারা মানে সে যে উপদেশটা দিল তার বাবা এবং অর্থাৎ তার বাবা রিচার্ড ফ্লেকনো তাকেই, এবং তার আরেকজন সমসাময়িক কবি যে হচ্ছে ওগলিবি, তাকে যেন হচ্ছে ফলো করা হয়। হি প্রফিসেস that Shadwell would write weak verse, bad plays and ineffective satires. সে ভবিষ্যৎবাণী করলো যে শ্যাডোয়েল সে অনেক মানে উইক, দুর্বল কবিতা লিখবে এবং খারাপ নাটক লিখবে, মান ভালো হবে না, এবং ইনএফেক্টিভ স্যাটায়ার, স্যাটায়ার যেগুলো লিখবে সেগুলো ইনএফেক্টিভ, কোনো ইফেক্ট ফেলতে পারবে না। লেট শ্যাডোয়েল সেট হিজ ওন সন্স, আচ্ছা ওন সংস টু মিউজিক অ্যান্ড সিং দেম। এরপরে যেটা বলছে, শ্যাডোয়েলকে তার নিজের যে গান সেই গানটাকে বাজাতে দাও। এবং বিফোর ফ্লেকনোস স্পিচ এন্ড, ফ্লেকনোর যে স্পিচ সেটা মানে বক্তৃতা শেষ হওয়ার পূর্বে, হি ইজ সেন্ট ক্রাশিং থ্রু এ ট্র্যাপ ডোর while his mantle falls on Shadwell. হি ইজ সেন্ট ক্রাশিং থ্রু এ ট্র্যাপ ডোর, সে একটি ট্র্যাপ বা সরু দরজা বা ফাঁদের মতো পাতা রয়েছে এরকম একটা দরজার ভেতরে সে, হি ইজ সেন্ট তাকে পাঠানো হলো, বিপর্যস্ত করা হলো তাকে, হোয়াইল হিজ ম্যান্টেল ফলস অন শ্যাডোয়েল, যখন তার যে ছায়াটা, তার যে আবরণ বা যেটাকে বলা হয় তার যে পোশাক, সেইটা শ্যাডোয়েলের ওপরে পড়লো। এক কথায় তার কোয়ালিটিটা এসে শ্যাডোয়েলের ওপরে পড়লো, অর্থাৎ সে যে ডালনেস যে কিংডম, সেই কিংডমের রাজা ছিল, তো সে যখন এই সিংহাসনে তার ছেলে শ্যাডোয়েলকে অধিষ্ঠিত করে সে যখন চলে গেল, তখন সেই ডালনেসের যে টাইটেল, অর্থাৎ ডালনেসের যে কিং, সেই টাইটেলটা এসে শ্যাডোয়েলের ওপরে বর্তালো। তো এই হলো হচ্ছে আসলে এই রাইটিংটার লাইন বাই লাইন করতে গেলে সময় লাগবে। তো আশা করি এইটুকুতেই তোমরা বুঝতে পারবে এখানে কি বলা হচ্ছে, এবং এই আলোচনা শোনার পাশাপাশি তোমরা তোমাদের বই থেকেও একটু ডিসকাশনটা দেখে নিও, তাহলে তোমাদের জন্য আরো ইজি হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।